নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যে জন আছে মাঝখানে। কলমে রিমিতা কর। বাবার প্রতি রাগে অভিমানে সেই যে পরদিন বাড়ি ছাড়লাম, টানা 5 বছর বাড়ি ফিরিনি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে সব অভিমান ভেঙে 6 বছরের মাথায় বাড়ি ফিরেছিলাম। প্রবাল মন্ত্রমুগ্ধের মতো অরিজিৎ কতগুলো শুনে যাচ্ছিল। কতদিন পর দেখা, কিন্তু অরিজিৎ কি অবলীলায় ওর জীবনের গোপন কথাগুলো বলে দিল। আসলে ছোটবেলার বন্ধু তো, তাই হয়তো আড়ালের দরকার হয় না। প্রবাল ধীরে ধীরে বলল, সে অপরাজিতার জন্য সারা জীবন একা থাকলে একা লাগে না তো? প্রথম জীবনে আর্মিতে থাকার সময় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম, তখন একা লাগতো না, বরং পিছু টান ছিল না বলে সুবিধা হয়ে যায়। কিন্তু ব্যাংকে চাকরি নেওয়ার পর থেকে খুব একা লাগতো। তা তখন বিয়ে করলি না কেন? ধুস, কলকাতা থেকে দূরে নিজের লোক কেউ নেই, কে উদ্যোগ নেবে? দাদা বৌদিরা কিছু বলেনি? মুখে বলেছে, তবে চেষ্টা করেনি। তা এখন তো কলকাতায় চলে এসেছিস, এখন অসুবিধা কোথায়? অরিজিৎ হাসলো। মনস্থির করতে পারছি না। তাছাড়া কে আর এই বেকার 50 পেরোনো লোককে বিয়ে করবে? যাই হোক, তোর কথা বল, কোথায় আছিস? প্রবাল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার কলকাতার বাইরে কোনোদিন যাওয়া হলো না। এমএসসি পাশ করে খুব ইচ্ছে ছিল পিএইচডি করব, কিন্তু বাবা রিটায়ার হয়ে গেল, খুব কম টাকা পেনশন পেত। বোন তখন পড়াশোনা করছে, অগত্যা স্বপ্ন ছেড়ে সংসারের প্রয়োজনে সরকারি চাকরির পরীক্ষা দিতে শুরু করলাম। 2 বছরের মধ্যে পেয়েও গেলাম, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে আছি। তারপর আর কি, সম্বন্ধ করে বিয়ে, 4 বছর পর কন্যা, সামনের বছর মেয়ে বোর্ড দেবে। বাবা বছর 12 হলে চলে গেছে, মা আছে। তবে চিন্তা একটাই। কি চিন্তা? আমার বোনটা বিয়ে করলো না। আমার থেকে 5 বছরের ছোট, সরকারি স্কুলের শিক্ষিকা, ভালোই আছে, কিন্তু মায়ের মনে শান্তি নেই। মা এখনো চাইছে বোনের বিয়ে দিতে। সত্যি বলতে কি, আমিও চাই বোন সংসারী হোক। অরিজিৎ একটু অবাক হয়ে প্রবালের দিকে তাকায়। কিন্তু সমস্যাটা কোথায়? বিয়ে না করার কারণটা কি বলেছে? উম কিছুই না, প্রথম দিকে রাজি ছিল জানিস তো, বাবা দেখাদেখি শুরু করেছিল, তেমন যোগাযোগ হলো না। তারপর কয়েক বছর পর বেঁকে বসলো বিয়ে করবে। কাউকে পছন্দ ছিল তাই কি? না না, সেটা হলে তো বেঁচে যেতাম। সেসব না, আসলে স্বাধীন জীবনের সুখ পেয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে প্রবাল অস্থির হলো। আচ্ছা অরিজিৎ, আজ উঠি, একদিন চলে আয় আমাদের বাড়িতে। মাকে তোর কথা বললে না খুব খুশি হবে। অরিজিৎ উঠে পড়ল, হেসে বলল, ফোন করিস, চলে যাবো, আমি তো সবসময় এখন ফ্রি। সেদিন বাড়ি ফিরে প্রবাল মা আর স্ত্রীকে অরিজিতের কথা বিস্তারিতভাবে বলেছে। দুজনেই প্রায় আনন্দে লাফিয়ে উঠেছে। দুহাত কপালে ঠেকিয়ে মা বলেছে, স্বয়ং ভগবানের ইচ্ছা না থাকলে এমন যোগাযোগ হয় না রে। বাবু, তুই অরিজিৎকে একদিন নিয়ে আয়, যদি কোনোভাবে ওর পুপুকে পছন্দ হয়ে যায়। প্রবাল গম্ভীর মুখে বলল, ওর একার পছন্দ হলে হবে? তোমার মেয়ের কি পছন্দ হবে? তুই ভাবিস না, এবার আমি ওকে রাজি করাবোই, আমার মাথার দিব্যি দেবো। প্রবালের স্ত্রী সৌমি এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার আর পারল না। শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল, মা আপনি পারবেন না, ওসব দিব্যি টিব্বি দিয়ে কিছু হবে না। আমরা কেউই পুপুকে রাজি করাতে পারবো না, তবে পারলে একজন পারবে। কে? ইছামতি, পাঞ্চালীর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্রবাল সৌমির কথা সায় দেয়। এটা একদম ঠিক বলেছ সৌমি, ইছামতিকে দিয়ে বোঝাতে হবে। তবে এসব তো পরের কথা, আগে অরিজিৎকে বলে দেখি। তবে আমি ভাবছি অরিজিৎকে একা নেমন্তন্ন করলে ব্যাপারটা ভালো দেখাবে না। কৌশিক, সুজয়, উজ্জ্বলকে ডেকে নেবো, বেশ একটা রিইউনিয়ন হবে। পুপু ফিরছে সামনের শুক্রবার, ঠিক আছে, তাহলে শনিবার রাতে ওদের ডাকবো। এবার একটু অন্যভাবে ব্যাপারটাকে সাজাতে হবে। বিয়ের দেখাশোনার কোনো কথা পুপুকে বলা যাবে না, বরং অরিজিৎকে একবার বুঝিয়ে বলবো। অরিজিৎ খুব সহজ সরল ছেলে, তাছাড়া দেখলাম ওর এখন আর বিয়ে ইচ্ছে হয়েছে, তাই ডাকরে বাবু। হে ভগবান, এবার মুখ তুলে তাকাও। মেয়েটার সিঁথিতে সিঁদুর দেখে আমি যেন চোখ বুঝতে পারি। প্রবাল হাসি মুখে মায়ের পাশে বসে। মায়ের মনের অবস্থা সে আজকাল বেশ বুঝতে পারে। সে নিজেও তো এখন এক কন্যার বাবা। মেয়ে স্বাবলম্বী হোক এবং এর পাশাপাশি মেয়ের একজন একান্ত নিজের মানুষ থাকুক, এটা বোধহয় সব বাবা মা চায়। যাই হোক, আজ সেই দিন। আজ সন্ধ্যায় প্রবালের 4 বন্ধু বাড়িতে আসবে। রাতে খাওয়া দাওয়া করবে। কাল বাড়ি ফিরে পাঞ্চালী সব শুনেছে। প্রথমটা মৃদু আপত্তি জানিয়েছিল, লম্বা সফর সেরে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগে। তবে দাদাভাইয়ের বন্ধুরা আসবে শুনে পরে আর আপত্তি জানায়নি। ভেবেছে মা আছে, বৌদি আছে, তাকে বিশেষ সামনে না এলেও চলবে। সকাল থেকে পাঞ্চালী লক্ষ্য করছে মা এবং বৌদি আজ একটু বেশিই যেন ব্যস্ত হয়ে পড়েছে।
দুজনে ঠিক কি করছে, কোনো কেন খাবার বন্ধুদের খাওয়ানো হবে না, তাই নানা রকম পদ রান্না চলছে। অরিজিৎ ছাড়া দাদাভাইয়ের বাকি 3 বন্ধু প্রায় তাদের বাড়িতে এসে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে, কিন্তু ওই একজনের জন্য এত স্পেশাল আয়োজন, এত উৎসাহ দেখে পাঞ্চালির কোথায় যেন খটকা লাগছে। যদিও কাল রাতে মা তাকে বলেছে দাদার বন্ধু অরিজিৎ বহু বছর পর কলকাতায় ফিরেছে, বাড়ির খাবার তেমন খাওয়া হয় না, কে করে দেবে, তার মা নেই, স্ত্রী নেই, সবচেয়ে বড় কথা সে প্রথমবার তাদের বাড়িতে আসছে, তাই নাকি তার জন্য এমন জামাই আদরের আয়োজন চলছে। যাই হোক, এসব বিশেষ মাথা ঘামানোর মতো ইচ্ছে পাঞ্চালির নেই। সে এখনো তুষারাবৃত হিমালয়ের অপার সৌন্দর্যে ভূত হয়ে আছে। বিছানায় শুয়ে বসে তুলে আনা ছবিগুলো ভাইঝি তাথইকে দেখাচ্ছে, গল্প করছে। ছবিগুলো দেখতে দেখতে ইছামতির জন্য পাঞ্চালির মন কেমন করছে। গত 10 দিন ইছামতি যেন তাকে দুহাতে আগলে রেখেছিল। সব দায়িত্ব সে একাই কাঁধে তুলে নিয়েছিল, তার গায়ে আঁচটুকু পর্যন্ত লাগতে দেয়নি। পাঞ্চালি যত দেখে ততই যেন ইছামতির প্রতি একরাশ মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছে। এমন নিঃস্বার্থ নিখাদ ভালোবাসা কারোর থেকে আগে সে কখনো পায়নি। সন্ধে 7টা নাগাদ প্রবালে বন্ধুরা এক এক করে আসতে শুরু করলো। এ বাড়ির বৈঠকখানা, খাবার ঘর, রান্নাঘর সব একতলা। দোতলায় কেবল পরপর 3খানা শোয়ার ঘর। আজ বিকেল থেকে পাঞ্চালির মা, দাদা, বৌদি সবাই নিচে রয়েছে। দোতলায় কেবল পাঞ্চালি আর তাথই রয়েছে। তাথই পিসির ঘরে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছে, পাঞ্চালি শুয়ে আছে। এমন সময় হন্তদন্ত হয়ে সৌমি দোতলায় উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এমা, বুবু তুমি রেডি হওনি? এখনো শুয়ে আছো? তোমার দাদা তোমাকে ডাকছে, নিচে চলো। তারপর সৌমি নিজের মেয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তাথই চল, বাবা ডাকছে, অরিজিৎ আঙ্কেল এসে গেছে, তোকে দেখতে চাইছে। তাথই চোখ মুখ কুঁচকে বিরক্তির সাথে বলল, আমি এখন গিয়ে কি করব? কাল সায়েন্স টেস্ট আছে, খাবার সময় যাব। সৌমি সস্নেহে বলল, 5 মিনিটের জন্য চল, আমি বলেছি পরীক্ষা আছে, তোকে আগে দেখেনি তো, তাই দেখতে চাইছে, চল না, আঙ্কেলকে দেখবি, চল। অবাক হয়ে যাবি, কি হ্যান্ডসাম দেখতে, যেমন লম্বা তেমন ফর্সা, তেমনই টান টান ফিগার। আসলে আর্মিতে ছিল তো, আর কি ভালো ব্যবহার, কত কিছু খাবার দাবার এনেছে, দেখবি চল। সৌমি কথাগুলো মেয়েকে উদ্দেশ্য করে বললেও তার চোখ রয়েছে পাঞ্চালির দিকে। যদিও কথাগুলো শোনার পর পাঞ্চালির মধ্যে সৌমি বিশেষ কোনো প্রতিক্রিয়া খুঁজে পেল না, বরং আড়মোড়া ভেঙে আদুরে গলায় পাঞ্চালি বলল, প্লিজ বৌদি, দাদাভাইকে গিয়ে বলো না আমি আর তাথই একেবারে খাওয়ার সময় নামবো, তুমি আর মা আছো তো। সৌমি একেবারে আঁতকে উঠে পায়ে খাটে গিয়ে বসে পাঞ্চালিকে হাত রেখে বলল, বুবু, তোমার তোমার দাদাভাই কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে আছে, সবাই এসে গেছে, তোমাদের ডাকছে। পাঞ্চাল এবার বিছানায় উঠে বসলো। আচ্ছা, কি আশ্চর্য বৌদি, সুজয়দা, কৌশিকদা আমাকে কি আজ দেখছে? দাদা যখন ক্লাস 5-এ পড়ে তখন থেকে ওরা আমাদের বাড়িতে আসছে। ওরা আমাকে এখনো ওই তাথইয়ের মতোই ছোট ভাবে। অন্য সময় তো কোনোদিনও ডাকাডাকি করো না, আজ হঠাৎ কি হলো? আরে ওরা কেন, অরিজিৎদা তো আগে কখনো আসেনি, তোমার সাথে আলাপ করতে চাইছে। আমি কি যাব না বলেছি? একটু পরেই তো যাব, খাওয়ার সময় সামনে থাকবো। আসলে নিচে একটা প্ল্যান হচ্ছে, তাই তোমাকে ডাকছে। কিসের প্ল্যান? আরে অরিজিৎদা সামনের শনিবার আমাদের সবাইকে ফোর্ট উইলিয়াম ঘুরিয়ে দেখাবে, ওখানে ডিনার করাবে, তোমার সবাই হবে কিনা কথা বলবে, কি ভালো মানুষ, কি বলবো। মায়ের কথা শুনে তাথই পড়ার টেবিল ছেড়ে এক লাফে কাজে চলে আসে, চোখে মুখে একরাশ উচ্ছ্বাস। মা, সত্যি? অরিজিৎ আঙ্কেল আমাদের ফোর্ট উইলিয়ামের ভিতরে নিয়ে যাবে? উফ, আমার যে কতদিনের শখ। তারপর সে পিসির হাত নিয়ে টানাটানি শুরু করলো। পিপি চলো না, আমরা ডেটটা ঠিক করে আসি। পাঞ্চালি তাথইয়ের কাণ্ড দেখে হেসে ফেলে বলল, ডিনারের কথা শুনে লাফালাফি শুরু করে দিলি তো? তোর না কালকে সায়েন্স টেস্ট? সে হবেক্ষণ, তুমি আগে চলো তো। তারপর তাথইয়ের মায়ের দিকে তাকিয়ে একটু মিচকি হাসলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।